ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সাবজেক্ট থেকে যেই টপিকটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতা। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকে যে আমরা টপিকটি পড়বো সেটি হলো টাইপস অফ লার্নিং ডিসেবিলিটিস বা বিভিন্ন প্রকার যে শিখন অক্ষমতাগুলো রয়েছে সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তার আগে আমরা লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতা বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখে নিচ্ছি। লার্নিং ডিসেবিলিটি ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দ্যাট এফেক্টস এ চাইল্ডস অ্যাবিলিটি টু রিড, রাইট, স্পিক, ক্যালকুলেট অর আন্ডারস্ট্যান্ড ইনফরমেশন। তাহলে এখানে বোঝাচ্ছে যে লার্নিং ডিসেবিলিটি এক ধরনের নিউরোলজিক্যাল বা স্নায়বিক অক্ষমতা যা এফেক্ট করে শিক্ষার্থীর পঠনের ক্ষেত্রে, শিক্ষার্থীর লেখার ক্ষেত্রে, শিক্ষার্থীর কথা বলার ক্ষেত্রে, শিক্ষার্থীর গণনা করা বা ক্যালকুলেশন করার ক্ষেত্রে এবং শিক্ষার্থীর কোনো ইনফরমেশন বোঝার ক্ষেত্রে। তাহলে এখানে খুব সহজভাবে বললে লার্নিং ডিসেবিলিটি হচ্ছে এক ধরনের শিখন অক্ষমতা যা আমাদের শিখনের জন্য যে বেসিক স্কিলগুলো প্রয়োজন, লেখা, পড়া, বলা, বিষয়গুলোকে বোঝা, ক্যালকুলেশন করা, এগুলো করতে কি হয়, অসুবিধার সম্মুখীন হতে হয় বা আমাদের প্রবলেম আমাদের ফেস করতে হয়, সেটা হচ্ছে আমাদের লার্নিং ডিসেবিলিটি। শিক্ষাগত অক্ষমতা হলো একটি স্নায়বিক সমস্যা যা শিশুর পড়া, লেখা, বলা, হিসাব করা বা তথ্য বোঝার ক্ষমতাকে প্রভাবিত করে। তাহলে লার্নিং ডিসেবিলিটি যেই সমস্ত শিক্ষার্থীর মধ্যে দেখা যায় তাদের লিখতে, বলতে, কথা বলতে বা ক্যালকুলেশন করতে সমস্যার সম্মুখীন তারা হয়ে থাকে। এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের জানতে হবে, ইট ডাজ নট মিনস লো ইন্টেলিজেন্স। কোনো শিক্ষার্থীর আমরা যদি দেখি যে তার মধ্যে লার্নিং ডিসেবিলিটি রয়েছে, তার মানে এটা নয় যে সেই শিক্ষার্থীর বুদ্ধি কম বা সেই শিক্ষার্থীর আইকিউ লেভেল কম হবে। লার্নিং ডিসেবিলিটি থাকার অর্থ অর্থ সেই শিক্ষার্থী লো আইকিউ এর, এটা কিন্তু কখনোই বলা যায় না। লার্নিং ডিসেবিলিটির সাথে ইন্টেলিজেন্স বা আইকিউ এর কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই। এবার আমরা এই লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষণ অক্ষমতা শিক্ষার্থীদের মধ্যে কেন দেখা যাচ্ছে সেই কারণগুলোকে আলোচনা করব। লার্নিং ডিসেবিলিটি occurs due to various biological, psychological and environmental factor. লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতা হওয়ার মেইন কারণ হচ্ছে তিনটি। একটি হচ্ছে বায়োলজিক্যাল, একটি হচ্ছে সাইকোলজিক্যাল এবং সর্বশেষটি হলো এনভায়রনমেন্টাল। অর্থাৎ তিনটি ফ্যাক্টরের দ্বারা কিন্তু আমাদের এই লার্নিং ডিসেবিলিটি বিষয়টি কিন্তু প্রভাবিত হচ্ছে। একটা হচ্ছে বায়োলজিক্যাল, যেটাকে আমরা জেনেটিক বা বংশগত বলতে পারি, আরেকটি সাইকোলজিক্যাল যেটিকে আমরা মানসিক বলতে পারি, এবং আরেকটি হচ্ছে এনভায়রনমেন্টাল বা যেটাকে আমরা পরিবেশগত বলতে পারি। নিচে এখানে 1 থেকে 10টা কারণ দেওয়া রয়েছে কেন শিক্ষার্থীদের মধ্যে বা শিশুর মধ্যে এই লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতা দেখা যাচ্ছে। সবার প্রথম রয়েছে জেনেটিক কজেস, যেটা আমরা বংশগত কারণ বলি। শিশুর পিতা বা মাতার বংশের কারো যদি লার্নিং ডিসেবিলিটি থাকে তাহলে কিন্তু সেই শিক্ষার্থীর কিন্তু লার্নিং ডিসেবিলিটি হতে পারে, জেনেটিক একটা কারণের জন্য হতে পারে। নেক্সট হচ্ছে ব্রেইন ইনজুরি। কোনো কারণের জন্য যদি শিক্ষার্থী বা সেই শিশুটি যদি তার মস্তিষ্কে আঘাত পায়, তবে সেই আঘাতের দরুন কিন্তু সেই শিক্ষার্থীর মধ্যে লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতা দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে প্রি ন্যাটাল কজেস বা গর্ভকালীন সমস্যা। শিশু যখন তার মাতৃগর্ভে ছিল তখন সে সময় তার মার কোনো অসাবধানতার কারণে কিন্তু শিক্ষার্থীর মধ্যে লার্নিং ডিসেবিলিটি দেখা যেতে পারে। যদি তার মা ওই তোমার যখন গর্ভ অবস্থায় ছিল তখন পুষ্টিকর খাবার তার সেই রকম খায়নি, বা অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্যের অত্যাধিক সেবন করত, তার ফলে হতে পারে। বা তারা গর্ভে থাকাকালীন অবস্থায় যদি কোনো রকম কোনো আঘাত পায় তবে তার জন্য কিন্তু হতে পারে। নেক্সট হচ্ছে বার্থ কমপ্লিকেশন বা জন্মকালীন জটিলতা। সেই শিশুর জন্মের সময় যদি কোনো রকম সমস্যা হয়, যদি প্রি ম্যাচিওর বেবি যদি হয়, বা জন্মের সময় যদি ওয়েটটা কম থাকে, বা জন্মের সময় যদি তোমার অক্সিজেন নেওয়ার ক্ষেত্রে যদি সমস্যা হয়, তো এই সমস্ত কারণেও কিন্তু হতে পারে। নেক্সট হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেম বা স্নায়বিক সমস্যা, সেটার জন্য হয়ে থাকে। তারপর রয়েছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পরিবেশগত কারণ, অর্থাৎ শিশু যেই পরিবেশে বড় হচ্ছে,
যেই বাড়িতে থাকছে সেই বাড়ির পরিবেশ, সেই যে সমাজে বড় হচ্ছে সেই সমাজের পরিবেশের দ্বারা কিন্তু লার্নিং ডিসেবিলিটি হতে পারে। নেক্সট হচ্ছে ম্যাল নিউট্রিশন, যদি সেই শিক্ষার্থী যদি অপুষ্টিতে ভোগে, পুষ্টিকর খাবার বা প্রোটিন জাতীয় খাবার বা ভিটামিন জাতীয় খাবার যদি কম খেয়ে থাকে তাহলে কিন্তু হতে পারে। নেক্সট হচ্ছে ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল কজেস, মানসিক কিছু কারণ বা আবেগগত কিছু কারণের জন্য কিন্তু লার্নিং ডিসেবিলিটি হয়ে থাকে। নেক্সট হচ্ছে পুয়ার টিচিং মেথড, সেই শিশু বা সেই শিক্ষার্থী যার কাছে পড়াশোনা করছে সেই শিক্ষক যদি যেই টিচিং মেথড অ্যাপ্লাই করছে সেটা যদি খুব খারাপ টিচিং মেথড হয়, ঠিকঠাকভাবে কেয়ার না করে, তবে কিন্তু তার মধ্যে লার্নিং ডিসেবিলিটি দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে সোসিও ইকোনমিক স্ট্যাটাস, শিক্ষার্থীর পারিবারিক যে সোসিও ইকোনমিক স্ট্যাটাস বা সামাজিক অর্থনৈতিক যে অবস্থা তার জন্যও কিন্তু লার্নিং ডিসেবিলিটি হতে পারে। লার্নিং ডিসেবিলিটি কেন হচ্ছে তার স্পেসিফিক কোনো একটা কারণ নেই, এই এতগুলো কারণ রয়েছে, এগুলোর থেকে যে কোনো একটার দ্বারা কিন্তু শিক্ষার্থীর লার্নিং ডিসেবিলিটি হতেই পারে। নেক্সট হচ্ছে এই পেজটাতে লার্নিং ডিসেবিলিটি যেই 10টা আমরা পড়লাম সেটা ইন ডিটেইল আলোচনা করা রয়েছে, আমি এটা এখানে আর বলছি না, কারো যদি প্রয়োজন হয় এই পিডিএফ থেকে দেখে নিতে পারো। নেক্সট আমরা বিভিন্ন ধরনের যে লার্নিং ডিসেবিলিটি গুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। সবার শুরুতে আমরা যেই লার্নিং ডিসেবিলিটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসঅর্ডার। ডিসলেক্সিয়ায় আক্রান্ত যে শিক্ষার্থীরা থাকে তাদের কিন্তু পঠনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। ডিসলেক্সিয়া ইজ এ লার্নিং ডিসঅর্ডার ইন হুইচ এ চাইল্ড ফেস ডিফিকাল্টিস ইন রিডিং, স্পেলিং অ্যান্ড ওয়ার্ড রিকগনাইজেশন। সেই সিমটমগুলো কি কি? স্লো রিডিং, খুব ধীরে ধীরে পড়ে বা ভুল পড়ছে, কনফিউশন বিটুইন সিমিলার লেটার্স, যেই লেটারগুলো প্রায় সেম সেম দেখতে, বি ডি পি কিউ বা 6 9, সেই সিমিলার দেখতে যেই সমস্ত লেটারগুলো আছে সেগুলো বুঝতে কিন্তু তাদের সমস্যা হয়। রং প্রোনাউন্সিয়েশন, তারা উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে ত্রুটি লক্ষ্য করা যায়, বা বানান তারা ভুল পড়ছে। ঠিক আছে, তাহলে ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে পঠনের ক্ষেত্রে সমস্যা, পড়ছে ভুল, ভুল পড়ছে বা স্লো পড়ছে বা পড়তে পারছেই না, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। নেক্সট হচ্ছে ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া কি? ডিসগ্রাফিয়া হচ্ছে রাইটিং ডিসঅর্ডার, লেখার ক্ষেত্রে সমস্যা। ডিসগ্রাফিয়া ইজ এ ইনঅ্যাবিলিটি টু রাইট প্রপারলি। ডিসগ্রাফিয়া যেই শিক্ষার্থীদের মধ্যে থাকবে তারা কিন্তু প্রপারলি লিখতে পারে না, তাদের হ্যান্ডরাইটিং খুব পুয়ার হবে, তাদের স্পেলিং মিস্টেক খুব দেখা যাবে, তাদের এক একবার এক এক রকম স্পেলিং লিখছে, বা ডিফিকাল্ট সেন্টেন্সগুলো তারা লিখতে পারছে না, বা সিমিলার দেখতে যেই ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো লিখতে তাদের মধ্যে সমস্যা হচ্ছে। তাহলে ডিসলেক্সিয়া হচ্ছে পড়তে সমস্যা, ডিসগ্রাফিয়া হচ্ছে লিখতে সমস্যা। নেক্সট আমরা 3 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া কি? ডিসক্যালকুলিয়া হচ্ছে ক্যালকুলেশনের সমস্যা, ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং নাম্বারস অ্যান্ড ম্যাথামেটিক্যাল কনসেপ্ট। ডিসক্যালকুলিয়া যেই সমস্ত শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় তারা ক্যালকুলেশন করতে পারে না, তারা নাম্বার মনে রাখতে পারে না, তারা কিছু ম্যাথামেটিক্যাল কনসেপ্ট তারা বুঝতে পারে না। এর সিমটম গুলো কি রয়েছে? যেমন কাউন্টিং এর ক্ষেত্রে প্রবলেম হতে পারে, ফর্মুলাগুলো ভুলে যেতে পারে, অ্যাডিশন সাবট্রাকশন অর্থাৎ যোগ বিয়োগের ক্ষেত্রে তাদের মধ্যে সমস্যা লক্ষ্য করা যেতে পারে। 4 নম্বর পড়বো আমরা ডিসমরফিয়া। ডিসমরফিয়া কি? বডি স্ট্রাকচার প্রবলেম, ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং বডি ইমেজ অর স্ট্রাকচার। ডিসমরফিয়া যেই সমস্ত শিক্ষার্থীদের মধ্যে থাকবে তারা স্ট্রাকচার বুঝতে পারে না বা বডি ফরমেশন তারা বুঝতে পারে না, তাদের সমস্যা হয়। আর এক্সাম্পল যেমন ট্রাবল রেকগনাইজিং বডি পার্টস গুলো তারা বুঝতে পারছে না, ডিফিকাল্টিস ইন ড্রয়িং শেপস গুলো তারা বুঝতে পারছে না, বা তারা স্পেস গুলো, স্থান বা দিকগুলো, ডাইরেকশন তাদের বুঝতে সমস্যা হয়। নেক্সট হচ্ছে অ্যাফাসিয়া। অ্যাফাসিয়া হচ্ছে স্পিকিং ডিসঅর্ডার, কথা বলার ক্ষেত্রে সমস্যা, ডিফিকাল্টি ইন স্পিকিং অর আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, ভাষা বলা বা বুঝতে সমস্যা, ভাষা বলতেও সমস্যা হয়, কারো ভাষা শুনে সেটার অর্থ বুঝতেও তাদের সমস্যা, একদিকে ভাষা বলতে সমস্যা আবার ভাষা বুঝতেও এদের সমস্যা হচ্ছে। তাহলে এখানে যে 3টা আমরা পেলাম, ডিসক্যালকুলিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে সমস্যা, ডিসমরফিয়া বডি স্ট্রাকচার বা শেপ বা ফরমেশন বুঝতে সমস্যা, অ্যাফাসিয়া হচ্ছে স্পিকিং ডিসঅর্ডার কথা বলার ক্ষেত্রে সমস্যা। নেক্সট 6 নম্বরটা আমরা পড়বো। 6 নম্বরে আছে ডিসপ্র্যাক্সিয়া। ডিসপ্র্যাক্সিয়া হচ্ছে সাইকোমোটর ডিসঅর্ডার, চলাফেরার ক্ষেত্রে, মানে আমার যে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর
ক্ষেত্রে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। ডিফিকাল্টি ইন মুভমেন্ট অ্যান্ড বডি কোঅর্ডিনেশন, বেসিক্যালি ডিসপ্র্যাক্সিয়া যাদের মধ্যে দেখা যায় তাদের মধ্যে হ্যান্ড আই কোঅর্ডিনেশন কিন্তু ঠিকঠাক হয় না। এর ফলে তাদের কিছু তোমার ওই পুয়ার ব্যালেন্স তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাদের জুতোর ফিতে বাঁধতে তাদের সমস্যা হয়, তাদের টাই পরতে পারছে না, এই যে আমাদের যে জামার বাটনগুলো তারা লাগানোর ক্ষেত্রে ভুল করে লাগাচ্ছে বা ঠিকঠাক করে জামার বোতাম লাগাতে পারছে না, পেন্সিল ঠিকঠাক প্রপারলি তারা ধরতে পারে না। তাহলে ডিসপ্র্যাক্সিয়া কি? ডিসপ্র্যাক্সিয়া হচ্ছে ডিফিকাল্টি ইন মুভমেন্ট অ্যান্ড বডি কোঅর্ডিনেশন। এক কথায় খুব সহজভাবে বলা যায় হ্যান্ড আই কোঅর্ডিনেশন, তাদের কিন্তু কোঅর্ডিনেশনে তাদের কিন্তু সমস্যা দেখা যায়। এরপর আছে এডিএইচডি। এডিএইচডি পড়ার ক্ষেত্রে আমাদের সবার প্রথমে এডিএইচডির কিন্তু ফুল ফর্মটা পড়তে হবে। এডিএইচডির ফুল ফর্ম কি? অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এই সমস্ত শিক্ষার্থীদের কিন্তু মনোযোগের ক্ষেত্রে সমস্যা হয়, অ্যাটেনশনে এদের সমস্যা। এ কন্ডিশন হোয়ার দ্য চাইল্ড বিকামস ইনঅ্যাটেন্টিভ, ওভার অ্যাক্টিভ অ্যান্ড ইম্পালসিভ। তাহলে এই শিক্ষার্থীরা কোনো কোনো সময় বেশি অ্যাক্টিভ থাকছে, কোনো সময় এরা কম অ্যাক্টিভ থাকছে, এদের কিন্তু মনোযোগের সমস্যা। এদের সিমটমগুলো কি? ক্যান নট সিট কোয়াইটলি, চুপচাপ স্থিরভাবে তারা বসতে পারছে না। ইজিলি ডিস্ট্র্যাক্টেড, তারা খুব সহজে তাদের মনোযোগ ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। টক্স টু মাচ, অবান্তর তারা অনেক সময় কথা বলে যায়। ঠিক আছে, তাহলে এডিএইচডি হচ্ছে মানসিক চাঞ্চল্য বা মনোযোগের বিচলতার সাথে কিন্তু সম্পর্কিত। এরপর আমরা সর্বশেষ যেটা পড়বো সেটা হচ্ছে অটিজম। অটিজমকে ফুল ফর্ম যেটা বলে সেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটা বেসিক্যালি সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন ডিসঅর্ডার, একটা সামাজিক এবং যোগাযোগের ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যা হয়। এর ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এফেক্টিং কমিউনিকেশন, বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। অটিজম বেসিক্যালি কিন্তু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটা শিক্ষার্থীদের 2.5 বছর বয়সের সময় থেকে কিন্তু লক্ষ্য করা যায়। 2 থেকে 2.5 বছরের মধ্যে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বা শিশুর মধ্যে যদি অটিজম থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আইডেন্টিফাই হয়ে যায়। আর এই অটিজম যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু মেয়েদের তুলনায় কিন্তু ছেলেদের মধ্যে কিন্তু বেশি লক্ষ্য করা যায়। এটা একটা কি? এটা একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যার দ্বারা শিক্ষার্থীদের কমিউনিকেশন এবং সোশ্যালাইজেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। সিমটম কি? এদের পুয়ার আই কন্ট্যাক্ট, এরা ঠিকঠাকভাবে সকলের সাথে আই কন্ট্যাক্ট করে না। রিপিটেটিভ বিহেভিয়ার, একই কাজ বারবার বারবার করতে থাকে। সোশ্যালাইজেশনের প্রবলেম, এরা সহজে কারোর সাথে মিশতে কিন্তু এদের সমস্যা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা 8 রকম লার্নিং ডিসঅর্ডার গুলো সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো যে এই লার্নিং ডিসঅর্ডার যে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে তাদের পড়ানোর ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি হবে। শিক্ষকই কিন্তু পারেন এই লার্নিং ডিসঅর্ডার যাদের মধ্যে রয়েছে তাদের সেই লার্নিং ডিসঅর্ডার গুলোকে কিন্তু যতটা সম্ভব ঠিক করার ক্ষেত্রে কিন্তু শিক্ষকের কিন্তু ভূমিকা সব থেকে বেশি। তো লার্নিং ডিসঅর্ডার যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে তাদের পড়ানোর ক্ষেত্রে শিক্ষকের কি রকম ভূমিকা হবে সেটা এবার আমরা আলোচনা করব। এক্ষেত্রে আমরা তারে জামিন পার সিনেমার কথা বলতে পারি। তারে জামিন পার সিনেমা আমরা বেশিরভাগ জনই দেখেছি। সেখানে যে ছোট বাচ্চাটি ছিল তার নাম ছিল হচ্ছে ঈশান। ঈশানের ক্ষেত্রে আমরা দেখেছি ঈশানের কিন্তু ডিসলেক্সিয়া ছিল, তার পড়তে সমস্যা হতো। তার ডিসগ্রাফিয়া ছিল, তার লিখতে সমস্যা হতো। তার ক্যালকুলিয়া ছিল, তার ক্যালকুলেশনের সমস্যা হতো। সে ঠিকঠাক সকলের সাথে কমিউনিকেশনও করতো না। এক কথায় বলা যেতে পারে ঈশানের মধ্যে কিন্তু অনেকগুলো লার্নিং ডিসেবিলিটি দেখা যায়। এবার আমরা দেখব এই যে ঈশানের যে লার্নিং ডিসেবিলিটি গুলো রয়েছে সেগুলো ঠিক করার ক্ষেত্রে, তাকে সঠিকভাবে পড়াশোনা করানোর ক্ষেত্রে ওই সিনেমার যে মেইন ক্যারেক্টার যিনি ছিলেন আমির খান, তিনি কিভাবে সাহায্য করেছিলেন তার সেই সাহায্যের উপর বেস করে কিন্তু আমরা টিচারের রোলটা আলোচনা করব। এখানে সবার প্রথমে আমরা দেখছি আইডেন্টিফাই দ্য প্রবলেম আর্লি, দ্রুত সমস্যা চিহ্নিত। সমস্যা তখনই সমাধান করা সম্ভব যখন আমরা সমস্যাটিকে সঠিকভাবে শনাক্ত করতে পারবো। আমরা দেখেছি তারে জামিন পারে ঈশান যখন তার বাড়িতে পড়াশোনা করত, তার বাবা মা কখনোই বুঝতে পারেনি যে ঈশানের মধ্যে লার্নিং ডিসেবিলিটি রয়েছে। ঈশান যেই স্কুলে পড়তো সেখানকার টিচাররাও বুঝতে পারেনি যে তাদের মধ্যে, সেই শিক্ষার্থীদের মধ্যে কি, ঈশানের মধ্যে কি লার্নিং ডিসেবিলিটি গুলো রয়েছে। তারপর ঈশানকে যখন বোর্ডিং স্কুলে নিয়ে আসা হয়, তার সেই বোর্ডিং স্কুলের টিচাররাও কিন্তু তাকে দেখে বুঝতে পারেনি যে তার মধ্যে কি কি লার্নিং ডিসেবিলিটি রয়েছে। প্রথম তার মধ্যে যে লার্নিং ডিসেবিলিটি গুলো রয়েছে সেটা আইডেন্টিফাই করেছিল কিন্তু আমির খান, সেই সিনেমার যে মেইন ক্যারেক্টার, সে সেটা দেখেছিল। তো সবার প্রথম হচ্ছে শিক্ষার্থীর মধ্যে যদি লার্নিং ডিসেবিলিটি থাকে সেই লার্নিং ডিসেবিলিটি গুলোকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট হচ্ছে গিভ স্পেশাল অ্যাটেনশন। আমরা দেখেছিলাম ঈশানকে কিন্তু স্পেশাল অ্যাটেনশন দেওয়া হচ্ছিল,
তাকে কিন্তু খুব কেয়ার করা হচ্ছিল। ঈশান নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছিল, কিন্তু তাকে এই সমস্ত শিক্ষার্থীরা নিজেকে অন্যের থেকে আলাদা করে নেয়, কারণ তাকে সমাজের বাকিরা ভাবে যে এ তো আমাদের মতো না, আমাদের মতো কথা লিখতে পারছে না, আমাদের মতো ঠিকঠাক বলতে পারছে না, আমাদের মতো আহ, পড়তে পারছে না, ঠিকঠাক ক্যালকুলেশন করতে পারছে না। তখন বাকি স্টুডেন্টরা বা বাকি টিচাররা এদেরকে কিন্তু অবহেলার চোখে দেখে। তখন তার ফলে কিন্তু তাদের সেই ডিসেবিলিটিটা কখনোই ঠিক হয় না। তাই এই সমস্ত শিক্ষার্থীদের কিন্তু স্পেশাল অ্যাটেনশন দেওয়া প্রয়োজন, যেটা আমরা দেখেছিলাম তারে জামিন পার সিনেমাতে ঈশানের ওপর কিন্তু স্পেশাল অ্যাটেনশন দিয়েছিল, তাকে কিন্তু ধরে ধরে সবকিছু কিন্তু শিখিয়েছিল। নেক্সট হচ্ছে ইউজ সিম্পল টিচিং মেথড, তাদের কিন্তু সোজা সোজা মেথডে পড়াতে হবে। সকলকে যেই মেথডে পড়ানো হচ্ছে সেই মেথডে সে বুঝতে পারবে না, তাদের স্পেশাল কেয়ার করা উচিত, স্পেশাল মেথডসে তাদের পড়ানো উচিত, যাতে তারা তাদের সেই লার্নিং ডিসেবিলিটিগুলো থাকা সত্ত্বেও তারা পড়তে পারে। নেক্সট হচ্ছে এনকারেজ দ্য চাইল্ড। আমরা দেখেছিলাম ঈশানকে কিন্তু সমস্ত সময় এনকারেজ করা হতো এবং তার বাড়িতে অবধি সে চলে গিয়েছিল, সেখানে গিয়ে দেখতে পেরেছে যে ঈশানের লার্নিং ডিসেবিলিটি থাকলেও সে খুব ভালো ছবি আঁকে এবং তার যে ছবি আঁকার স্কিল সেটাকে কিন্তু আরো এনহান্স করার জন্য কিন্তু এনকারেজ করা হয়েছিল। এবং স্কুলে যেই আর্টের কম্পিটিশন হয়েছিল সেখানে কিন্তু ঈশান তার টিচারকে হারিয়ে দিয়ে সেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তো স্টুডেন্টকে কিন্তু এনকারেজ করতে হবে, এই ধরনের স্টুডেন্টকে। ক্রিয়েট ইনক্লুসিভ ক্লাসরুম, তার ইনক্লুসিভ এডুকেশন এর আগে আমরা পড়লাম। ইনক্লুসিভ এডুকেশন কি, যেখানে সমস্ত ধরনের শিক্ষার্থীরা একই সাথে শিক্ষা লাভ করবে। আমরা দেখেছিলাম তারে জামিন পার সিনেমাতে ঈশান কিন্তু সমস্ত ধরনের শিক্ষার্থীদের সাথে একই সাথেই শিক্ষা লাভ করেছে এবং তাকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া হয়েছে, তাকে স্পেশাল টিচিং মেথড দিয়ে পড়ানো হয়েছে, তাকে এনকারেজ করা হয়েছে এবং সবশেষে আমরা দেখতে পেরেছিলাম ঈশান স্কুলে ফার্স্ট হয়ে গেল এবং সে বাকি স্টুডেন্টদের মতোই স্বাভাবিক একজন শিক্ষার্থী হয়ে উঠলো, তার সমস্ত ধরনের লার্নিং ডিসেবিলিটিগুলোকে ওভারকাম করে একজন শিক্ষকের সাহায্যে, যেটা তার বাবা মা পারেনি সেটা তার শিক্ষক পেরেছিল। এখানে লার্নিং ডিসেবিলিটির কজগুলো আবার লেখা আছে, যেটা আমরা আগে পড়ে নিয়েছি। তাহলে আজকে আমরা যেই টপিকগুলো পড়লাম সেখানে একসাথে এখানে করে দেওয়া আছে যে ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসঅর্ডার, ডিসগ্রাফিয়া হলো রাইটিং ডিসঅর্ডার, ডিসক্যালকুলিয়া হচ্ছে ক্যালকুলেশন ডিসঅর্ডার, অ্যাফাসিয়া স্পিকিং ডিসঅর্ডার, ডিসপ্র্যাক্সিয়া মুভমেন্টের ক্ষেত্রে ডিসঅর্ডার, এডিএইচডি অ্যাটেনশন প্রবলেম এবং অটিজম হচ্ছে সোশ্যাল প্রবলেম বা সোশ্যালাইজেশনের প্রবলেম। তাহলে এখানে আজকে আমরা লার্নিং ডিসেবিলিটি সম্পর্কে জানলাম, লার্নিং ডিসেবিলিটির কারণগুলো সম্পর্কে জানলাম, লার্নিং ডিসেবিলিটির বিভিন্ন টাইপগুলো সম্পর্কে জানলাম, টিচারের কি রোল হওয়া উচিত সেগুলোও আমরা কিন্তু জেনে নিলাম। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।